হয়ে ক্ষমতার থেকে উচ্ছেদ করার পরে ভেবেছিল শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়ে গেছে, সব কাজ শেষ হয়ে গেছে। একইভাবে তারা কিন্তু 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে তারা ভেবেছিল সব কাজ সম্পন্ন করছে। 71-এ তাদের যে পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ তারা নিতে পেরেছে। বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসার পর দেখা গেল যে তারা মনে করছিল সেটা সঠিক না। তিনি আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে প্রতিষ্ঠিত করলেন। তিনি যখন যুদ্ধাপরাধীদের বিচার করলেন, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করলেন, পড়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করলেন, মানুষের যে সাংবিধানিক রাইট, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, এটা নিশ্চিত করলেন। এবং সবচেয়ে বড় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার যে মূল কনসেপ্টটা ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশটাকে যখন বিনির্মাণ করলেন, তখন ওই যে 71-এ পরাজিত শক্তি এবং যারা সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী, তারা মনে করলো না শেখ মুজিবের পরে তো আর এক শেখ মুজিবের প্রতিচ্ছবি শেখ হাসিনা, একেও যে কোনো ভাবে সরাতে হবে। তারা বাংলাদেশটাকে একটি জঙ্গি রাষ্ট্রে, ওই পূর্ব পাকিস্তান স্টাইলের রাষ্ট্রে বা আফগানিস্তান স্টাইলের রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা যখন 2024-এ সফল হওয়ার পরে তারা মনে করলো যে ক্ষমতা আহরণ করেছি, শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা বিরাজমান সর্বত্র। একেবারে কৃষকের হাল চাষের জমিতে যে অবস্থান করছে, কলকারখানায় যে শ্রমিক সেখানে অবস্থান করছে, মধ্যবিত্ত যেখানে আছে, যে রিক্সা চালায়, যে রাস্তার পাশে শাক বিক্রি করতেছে, যে মাছ বিক্রি করতেছে, যে গার্মেন্টস এর শ্রমিক, সবার মুখে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। কেন বলে এটা? যে শেখ হাসিনা সবাই, তাদের অভাব ছিল না, অনটন ছিল না, তাদের খাবারের চাহিদা সমস্যা ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছিল, বাচ্চাদের লেখাপড়ার নিশ্চয়তা ছিল, দেশের ভিতরে অপরাধীদের অভয়ারণ্য ছিল না। সবকিছু মিলে যার ঘর ছিল না তাকে শেখ হাসিনা ঘর করে দিয়েছেন, যার জমি ছিল না তাকে জমি কিনে দিয়েছেন। যে 125টি ক্ষেত্রে তিনি সামাজিক সুরক্ষা বেষ্টনী, যেটাকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বলে, যেখানে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, স্বামী পরিত্যক্তা, স্কুলের স্টুডেন্ট, সবার সব চাহিদা মিটিয়েছিলেন। ফলে সবাই মনে করলো যে আমি শেখ হাসিনার সময় যে ভালো ছিলাম, এখন তাকেই দরকার। কারণ শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর যারা ক্ষমতা আসলেন, ডক্টর ইউনূস এবং তার পরিষদ এবং তার কন্টিনিউশন তারেক রহমান, এরা সবাই মিলে দেশে বিদ্যুৎ দিতে পারতেছে না, মানুষের খাবার দিতে পারছে না, 400 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, শ্রমিকের বেকারত্ব বেড়ে গেছে, নারী রাস্তায় নিরাপদ না, ধর্ষণের শিকার হচ্ছে, বাচ্চারা নিরাপদ না, রাস্তায় আইন শৃঙ্খলা নাই, ছিনতাই হচ্ছে, যে কেউ যে কোনো কাউকে রাস্তাঘাটে মেরে ফেলতেছে, কোনো কিছুই নাই। এই অবস্থায় যারা একটা কনস্ট্রাকশন করবে সেখানে চাঁদাবাজদের উৎপাতে টিকছে না, মেট্রো রেলের নিচে গরুর হাট মিলাচ্ছে, সব মিলে দেশে কোনো ব্যবস্থা নাই। তখন যখন মানুষ মনে করতেছে যে না, আমাদের পরীক্ষায় উত্তীর্ণ একজন মানব দরদী রাষ্ট্রনায়ক হচ্ছে শেখ হাসিনা, তাকে দরকার। এখন এই সবাই যখন রিক্সাওয়ালার থেকে শুরু করে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, কলকারখানার শ্রমিক, গ্রামের মানুষ, কৃষক যখন বলতেছে শেখ হাসিনাকে চাই, আগেই ভালো ছিলাম, তখন এই যে যারা ক্ষমতা দখলকারী ইউনূস থেকে শুরু করে এখন যারা আছে, তাদের ভিতরে একটা অ্যালার্জি কাজ করতেছে যে শেখ হাসিনা না থেকেও তো শেখ হাসিনা, না থেকেও শেখ হাসিনা। এ কারণে শেখ হাসিনার কোনো শব্দ দেখতে চায় না, শেখ হাসিনার ছবি দেখতে চায় না, শেখ হাসিনার নাম শুনতে চায় না। তারপরে যখন দেখে যেদিকে তাকায় সেদিকে শেখ হাসিনা। এই যে আপনি আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্যে বললেন যে বাংলাদেশের মেইন স্ট্রিম মাধ্যমকে বলা হয়েছে শেখ হাসিনার প্রেস কনফারেন্স কভার করা যাবে না, কিন্তু এই নির্বোধেরা, এরা জানে না যে পৃথিবীর 399টি মেইন স্ট্রিমের গণমাধ্যম শেখ হাসিনার প্রেস ব্রিফিং এর যে নিউজ সেটাকে কভার করছে, এবং 399টা থেকে বিভিন্ন ছোট মিডিয়া আবার নিউজ নিয়েছে। আমার কাছে যে তথ্য, 1015টি মিডিয়ায় শেখ হাসিনার দিল্লির কনফারেন্সটাকে কভার পেয়েছে। তার চেয়ে বড় কথা হলো কয়েক কোটি মিডিয়ায় কভার পেয়েছে। সেটা কিভাবে? এখন তো মেইন স্ট্রিমের মিডিয়ার চেয়ে বেশি স্ট্রং মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তো এখন দেখা গেল, আমরা দেখলাম যে ফেসবুকের থেকে ওই মনিটরের সঙ্গে সেট করে নিয়ে চায়ের দোকানে বসে সবাই শেখ হাসিনা প্রেস ব্রিফিং দেখতেছে। কেউ বিটিভি না সিটিভি ওটা দেখতেছে না, প্রথম আলো না কোন রাতের আলো কি করতেছে এদিকে দেখতেছে না। ফলে কয়েক কোটি মিডিয়ার ভিতরেই শেখ হাসিনার প্রেস ব্রিফিং চলে যাওয়ার পরে এদের গাত্রদাহ হয়ে যাচ্ছে যে আমরা নিষেধ করলাম, তারপর আসছে। এখন
মারুফ ভাই, মানুষের হৃদয়কে তো নিষেধাজ্ঞা দেওয়া যায় না। বাংলাদেশের মেজরিটি মানুষের হৃদয় হচ্ছে শেখ হাসিনা, হৃদয় হচ্ছে মুক্তিযুদ্ধ, হৃদয় হচ্ছে লাল সবুজের পতাকা, হৃদয় হচ্ছে ৭১-এর ৩০ লক্ষ শহীদের প্রত্যাশা। ফলে সেটা রিফ্লেক্ট হচ্ছে শেখ হাসিনার মাধ্যমে। আর শেখ হাসিনার নাম শুনলেই এদের মনে হয় শেখ হাসিনা আমাদের জ্বলে পুড়ে সারখার হয়ে যায় শেখ হাসিনার নাম শুনলে। সে কারণেই তারা যে কোনো মূল্যে শেখ হাসিনার অ্যাক্টিভিটিসকে বাতাসের ভিতর দেখেও মানে সশরীরে দেখতেছে না, তারপর তারা ভীত সন্ত্রস্ত। এটাই হচ্ছে বাস্তবতা। জি, আপনি মাঝখানে কথার মধ্যে দুই তিনটে শব্দ বললেন, সেই জায়গায় আমি একটু বলতে চাই, প্রশ্নটা এইভাবে করতে চাই যে শুধুমাত্র স্বাধীনতা বিরোধী মানে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিংবা জঙ্গিবাদে যারা বিশ্বাসী সেই গোষ্ঠীটাই তো শেখ হাসিনার প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করছে না, কিংবা ভারতকে তাদের বিরোধী শক্তি মনে করছে না। আমরা তো দেখলাম যে যারা মুক্তিযুদ্ধের কথা আগেও বলেছেন এখনো বলেন, তারাও ওই একই সুরে সেই জঙ্গিদের সঙ্গে সেই স্বাধীনতা বিরোধীদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন, কিন্তু আবার তারা মুক্তিযুদ্ধকেও এক ধরনের ওন করেন। এইটা কেন? এটার ব্যাখ্যা কি? দেখেন, আমাদের একজন প্রয়াত নেতা মঈনুদ্দিন খান বাদল, একজন বীর মুক্তিযোদ্ধা, বলছিলেন ধর্ষক আর ধর্ষিতা একই জায়গায় চলতে পারে না। কোন রাজাকার কোনদিন মুক্তিযোদ্ধা হতে পারে না, কিন্তু অনেক মুক্তিযোদ্ধার অবনতি ঘটেছে। কর্নেল অলি দাবি করেন মুক্তিযোদ্ধা, আর আত্মস্বীকৃত ৭১-এর স্বাধীনতা বিরোধী জামাত ইসলামীর সঙ্গে তিনি জোট করেছেন। এরকম কিন্তু অনেকেই আছে। আখতারুজ্জামানের মতো একজন মুক্তিযোদ্ধা, তিনি তো হালুয়া রুটির লোভে কখনো তিনি যা বিএনপি, কখনো অন্যদিকে করে জামাতে গেছেন। এরা হচ্ছে ওই উচ্ছিষ্ট ভোগ করার জন্য ওখানে যাচ্ছে। আপনি দেখবেন রাজাকার শাহাজিজ, রাজাকার মশিউর রহমান জাদু মিয়া, জয়পুরহাটের আব্দুল আলিম, এরকম ব্যক্তিরা যে ক্যাবিনেটে ছিল, আবার তার পরবর্তী ক্যাবিনেটে দেখবেন মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাদি, সালাউদ্দিন কাদের চৌধুরী যে ক্যাবিনেটে ছিল, সেই সব ক্যাবিনেটেও কিন্তু কিছু মুক্তিযোদ্ধারা যোগদান করে উচ্ছিষ্ট ভোগ করতে গেছে, হালুয়া রুটি ভোগ করতে গেছে। যেমন ধরেন প্রয়াত নেতা শাহজাহান সিরাজ, বাংলাদেশ সৃষ্টিতে তার বিশাল অবদান। তার মতো মানুষের স্বাধীনতা বিরোধীদের সংমিশ্রণে তৈরি করা সেই বিএনপির ক্যাবিনেটে যাওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে পাই আমরা পাই না। সেখানে তিনি টিকতে পারেন নাই। এই যে ফজলুর রহমান অ্যাডভোকেট, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি যে স্বস্তি পাচ্ছেন না, কথা বললে তাকে ধমক দিচ্ছে, কথা বললে তাকে সাসপেন্ড করে রাখা হচ্ছে, তারপর তিনি বলার চেষ্টা করছেন। কিছু কিছু মুক্তিযোদ্ধারাও কিন্তু, এই যে মেজর হাফিজ, দেখেন ইদানিং কি ভাষায় কথা বলতেছে, যুদ্ধ অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের দণ্ডপ্রাপ্ত এবং দণ্ড কার্যকর হওয়া চিহ্নিত রাজাকারদের শোক প্রস্তাব কার সভাপতিত্বে গ্রহণ করা হলো পার্লামেন্টে? মেজর হাফিজের। তিনি দাবি করেন মুক্তিযোদ্ধা, আর তার সম্মুখ সমরের সামনের কাতারের পাকিস্তানি যোদ্ধা যারা, সেই যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব তিনি গ্রহণ করেন, তিনি প্রিজাইড করেন। কাজে কিছু কিছু মুক্তিযোদ্ধাদের অবক্ষয় ঘটছে, বিপদগামী হয়েছে। অনেক ঘনিষ্ঠ জনরাও কিন্তু বিশ্বাসঘাতক হয়, তাদের নাম কিন্তু বলা হয় বিশ্বাসী থেকে যখন ঘাতক হয় তখন বলা হয় বিশ্বাসঘাতক। কাজেই মুক্তিযোদ্ধাদের ভিতর থেকে একটা সার্কেল এই হালুয়া রুটির লোভে, ক্ষমতার লোভে, তাদের চরিত্র, তাদের মুক্তিযুদ্ধের স্পিরিট বিসর্জন দিয়েছে। মুখে মুখে বলে মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু আমরা কি দেখলাম? মুক্তিযুদ্ধের যারা শত্রু তাদের নিয়ে তিনি ক্যাবিনেট করেছেন। মুক্তিযুদ্ধের যে প্রিন্সিপাল, যে রাষ্ট্রীয় নীতিমালা, সেইটাকে বিসর্জন দিয়ে তিনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল গঠন করেছেন। এবং তার সময় রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধীরা, চিহ্নিত স্বাধীনতা বিরোধীদেরকে নিয়েছেন। ফলে মুক্তিযোদ্ধা হলে অনন্তকাল তিনি মুক্তিযোদ্ধা থাকেন না। ক্ষমতার লোভে, উচ্ছিষ্ট ভোগের লোভে এবং নিজের চরিত্র বিসর্জন দিয়ে, তার মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জন দিয়ে, অনেকে কিন্তু, একটা মেয়ে কিন্তু ভার্জিন থাকে, একটা সময় কিন্তু যদি পতিতা হয় তখন আর তাকে ভার্জিন বলা হয় না। এই জন্য মুক্তিযোদ্ধাদের যারা যারা বিপদগামী হবে তাদেরকে আর মুক্তিযোদ্ধা বলে সম্মানিত করার মতো কোনো অবস্থান নাই। এটা আমার বিশ্লেষণ। আপনি দীর্ঘদিন আইন পেশায় ছিলেন, আছেন। আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে আপনি গণমাধ্যমেও কাজ করেছেন। তো এই যে আইনের জায়গা থেকে, যদি সরকার গণমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু
যখন বহির্বিশ্বের সব বড় বড় মিডিয়াগুলো যখন লাইভ করছিল, প্রচার করছিল, সেই জায়গায় সাংবাদিকতার বা গণমাধ্যমের নীতি নৈতিকতার জায়গা থেকেও এই যে একটা আইনের কথা বলে চাপিয়ে দেওয়া হলো নিষেধাজ্ঞা, এই জায়গায় গণমাধ্যমের আপনি তাদের যে দায়টা, তাদের দায়িত্বটা, সেইটা তারা বরখেলাপ করলো কিনা আর কি। দেখুন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের বা সমাজ ব্যবস্থার, তাদেরকে বলা হয় চতুর্থ স্তম্ভ। যখন রাষ্ট্র ব্যবস্থা, সরকারি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যখন দুমড়ে মুষড়ে পড়ে, অন্যায় অবিচারে, নৈতিকতা, মূল্যবোধ থেকে সরে যায়, তখন সেখানে একটি পার্লামেন্ট দাঁড়িয়ে যায়, সেখানে একটি প্রতিবাদ দাঁড়িয়ে যায়, সেখানে প্রতিচ্ছবি দাঁড়িয়ে যায়, যেটাকে আমরা বলি গণমাধ্যম। বাংলাদেশের সেই গণমাধ্যম কিন্তু তার স্বকীয়তা ধরে রাখতে পারেনি। যেমন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তিনি ডয়েচে ভেলের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়ে বলছেন, শেখ হাসিনা এবং তার সরকারের পতনের জন্য আমি এবং আমার পত্রিকা যা করা লাগে তাই করেছি। এত নগ্ন হয়ে গেছেন তিনি। আমার সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক, আমি প্রথম আলোর সঙ্গে ওয়েল কানেক্টেড ছিলাম, আপনার সম্পৃক্ততা রয়েছে। আমি কল্পনা করতে পারি না পৃথিবীর অনেক দেশের গণমাধ্যম কোন দলকে সাপোর্ট দেয়, টেকনিক্যালি দেয়, অন্যভাবে দেয়, কিন্তু প্রত্যক্ষভাবে তিনি নিজে বলতেছেন শেখ হাসিনা সরকারকে পতনের জন্য আমি ভূমিকা রাখছি, আমার মাধ্যম ভূমিকা রাখছে। তারা কিন্তু একইভাবে একসময় তারেক জিয়াকে রাজনীতি থেকে সরে যেতে হবে, খালেদা জিয়াকে সরে যেতে হবে, অন 11-এর ফর্মুলা সবকিছুতে ছিল। ফলে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু সম্পূর্ণরূপে কোনো কোনো জায়গায় নিজেরা সেন্সর দেওয়া, কোনো কোনো সময় রাষ্ট্রীয় সেন্সরে দেওয়া। যেমন ধরেন সর্বজন স্বীকৃত বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, দেখবেন বিজয় দিবস, স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শব্দটাও ব্যবহার করতে পারবে না, শেখ মুজিব নামটাও ব্যবহার করতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম। এবং যারা এটা জারি করতেছে তারা যেমন অনৈতিক কাজ করতেছে, সাংবিধানিক যে অধিকার গণমাধ্যমের জন্য মুক্ত এক্সারসাইজের সাংবিধানিক রাইট, সেটা তো তারা লঙ্ঘন করছে। আবার গণমাধ্যমে যারা জড়িত আছেন, গণমাধ্যমের যারা প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, যারা এর সঙ্গে কনসার্ন, যারা, তারাও গণমাধ্যমের যে মূল প্রিন্সিপালটা, গণমাধ্যমের যে সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 200 বছর পূর্বে কিন্তু প্রেস আসছে, সেই 200 বছরে বিন্যাস হতে হতে বিবর্তনের মধ্য থেকে গণমাধ্যম একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সেই প্ল্যাটফর্মটা বাংলাদেশের অবশিষ্ট নাই। এখন তাদের পত্রিকা মানুষ পড়ে না, এখন মানুষ ফেসবুক দেখে, ইউটিউবের নিউজ দেখে, অন্য বিদেশের নিউজ দেখে। বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে জানে যেখানে সরকারের সাপ্লাই দেওয়া বিষয়বস্তু প্রকাশিত হবে, এর বাইরে আর কিছুই না, সরকার যা বলবে ওর বাইরে কিছু না। এবং ওই পত্রিকা যে প্রিন্সিপালে বিশ্বাস করে, সেই গাঁজাখড়ি অথবা মেয়াদ উত্তীর্ণ জিনিস খাওয়া, এই জাতীয় নিউজ তারা পরিবেশন করবে। ফলে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে জড়িত বিশাল অংশটা, আমি বলবো বিশাল অংশটাই সম্পূর্ণরূপে চরম অবক্ষয়ের ভিতরে চলে গেছেন। তাদের কাছে নীতি নৈতিকতা, মূল্যবোধ বা ওই যে সৎ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, এগুলো তাদের ডিকশনারি থেকে তারা মুছিয়ে দিয়েছেন। তারা এখন ক্ষমতাসীনরা কি করবে সেইটা দেখে। ধরেন প্রথম আলোতে আগুন দিল, বিদেশ থেকে অর্ডার দিয়ে আগুন দেওয়া হলো, সেই কারা দিল সেই নামটা পর্যন্ত প্রথম আলো আজ পর্যন্ত লিখতে পারে নাই, যে অমুকের নির্দেশে অমুকরা আমার এখানে আগুন দেওয়া ছিল, এবং তাদের নাম দিয়ে এফআইআরটা পর্যন্ত করতে পারে নাই, মামলাটাও করতে পারে নাই। অর্থাৎ এই ভীত সন্ত্রস্ত পত্রিকা এখন আর গণমাধ্যম নাই, এটা একটা লিফলেটে পরিণত হয়েছে। সরকার অথবা বিশেষ প্রভাবশালী ব্যক্তিরা যা লিখতে বলে তাই তার লেখে। বাংলাদেশের গণমাধ্যমের ভয়াবহ এই অবনতিশীল অবস্থা। যে আপনি মাঝখানে বললেন আপনিও প্রথম আলোতে অনেকদিন কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, আমিও প্রায় 10 বছর এই পত্রিকাটির সঙ্গে কাজ করছিলাম। তো এখন এই গত কয়েকদিন পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য ঘিরে যখন সরকার বারবার ভারতকে দায়ী করছে, গতকালকেও যখন ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, তারপরে পররাষ্ট্রমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষা, সেটাও যেমন এক ধরনের হিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অন্যদিকে প্রথম আলো গত 2-3 দিন পর্যন্ত তারাও এমন কিছু আর্টিকেল ছাপছে অন্য লেখকদের দিয়ে এবং নিজেরও স্টোরি করছে, আপনারও নজরে এসছে হয়তো, যে ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা এটা করতে পারেন নাই। তার মানে প্রথম আলো কেন এখন শেখ হাসিনার বিরুদ্ধে না হয় তারা থাকলেন, ভারতের বিরুদ্ধে এই সরকার, বিশেষ করে খলিলুর রহমান বা ডক্টর ইউনূস গঙের সুরে একদম ভারতকেই কেন দায়ী করছে, উস্কানির মতো পর্যায়ে যাচ্ছে কিনা, এইটা আপনার ব্যাখ্যা কি?
দেখুন, প্রথম আলোর সঙ্গে আমার প্রচন্ড দুর্বল সম্পর্ক, আপনারও আছে। প্রথম আলো তার স্বকীয়তা বিসর্জন দিয়েছে। স্বকীয়তা বিসর্জন দিলে তাদের আর নীতি নৈতিকতা থাকে না। তখন তারা প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনার পত্রিকা থাকে না, তারা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার পত্রিকা থাকে না, তারা প্রগতির কথা বলার পত্রিকায় থাকে না, তারা সত্য অনুসন্ধিৎসু সাংবাদিকতার জায়গা থাকে না। তাদের পাহারাদার যারা, তারা তাদের পক্ষে কথা বলে। সেটা যদি কালকে পাকিস্তানের পক্ষে বলতে হয় সেটা তারা বলবে। ধরেন একটা উদাহরণ বলি, রয়টার্স শেখ হাসিনার একটা ইন্টারভিউ ছেপেছে, তো রয়টার্স এর নিউজটা বাংলাদেশের পত্রিকা ছাপতে পারে, স্বাভাবিকভাবে ছাপে। রয়টার্স যে ছবিটা দিয়েছে এই ছবিটা হলো শেখ হাসিনা সলিউট বা ওত নেওয়ার মতো একটা ছবি, ওত নেওয়ার মতো একটা ছবি। রয়টারের নিউজটা চেপে ওই ছবির জায়গাটায় শেখ হাসিনার চেহারাটা বিকৃত করে ছাপছে। এইটা হলো বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার। রয়টার যে নিউজটা ছাপছে সেই নিউজের সঙ্গে সামঞ্জস্য করে তো তারা ছবিটা ক্যাপশনে দিয়েছে, সেই ছবিটাকে ফেলে দিয়ে শেখ হাসিনার চেহারাটাকে বিকৃত করে দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা মানেই হলো তাদের কাছে বিকৃত একটা সত্তা। অথচ শেখ হাসিনার আমলে কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারে কেউ তো ঢিল মারার সাহস পায় নাই, আগুন দেওয়া তো দূরের কথা। প্রথম আলোর কোনো সাংবাদিকতা কোনোভাবে বাধাগ্রস্ত হয়নি। যদি কোনো স্পেসিফিক ক্রিমিনাল মামলা হয়েছে, কোন সাংবাদিককে জেলে দিতে হয়, জেলেতে হয়নি। এমনকি প্রথম আলো সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যে অনেকে মামলা করছে, সেই মামলায় তাদের একদিনের জন্য কারাগারে যেতে হয়নি এবং রাষ্ট্রীয় কোনো প্রেসারের ভিতরে তারা কখনো পড়েনি। এখন প্রথম আলো যেহেতু স্বকীয়তা বিসর্জন দিয়েছে, এই জন্য ভারত হোক অন্য কোথাও হোক তাদের আর নিজস্ব নাই। এখন তারা মামুনুল হকের ইন্টারভিউ ছাপে, যে মামুনুল হককে একসময় তারা বলছিল জঙ্গি, সমাজ সভ্যতার জন্য ধ্বংস হওয়ার মতো উপাদান, সেই মামুনুল হকের ইন্টারভিউ ছাপে তারা। অর্থাৎ প্রথম আলো এখন জঙ্গিদের পত্রিকার মতো স্ট্যান্ডার্ডে চলে গেছে, এটা অনেকের আলোচনা এবং সমালোচনা। সেই জন্য আমি বলছি, প্রথম আলো বিগিনিং এ যে কথা বলতেন যে সত্যের পথ অবিচল, তারা বলতেন যা কিছু সত্য তার সঙ্গে প্রথম আলো বদলে দাও। এখন প্রথম আলো বদলে যাচ্ছে, যাদেরকে তারা জঙ্গি বলতেন এখন তারা শিরোনাম হয়ে আসে প্রথম আলোতে। ওই যে বদলে দাও, এই বদলে প্রথম আলো চলে গেছে। সেই বদলাটা এমন জায়গায় চলে গেছে যে মানুষ প্রথমকে যে আলো মনে করত, এখন আলোর জায়গায় প্রথম আলো প্রথম অন্ধকারে পরিণত হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। জি, আমি শেষ করব আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতেই চাই, একদম আইনের জায়গা থেকে, যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন, এর আগে ইন্টারভিউতে বলেছেন যে তিনি তার বিরুদ্ধে যে ফাঁসির আদেশ আছে তাকে ফাঁসি দেওয়া হোক, কারাগারে নেওয়া হোক, যা করা হোক তিনি দেশে ফিরবেন, দেশের মানুষের জন্য ফিরবেন। সঙ্গে তিনি বলেছেন তিনি দেশে গিয়ে আইনের আশ্রয় নেবেন। কিন্তু এই যে আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছে, সেই আদালতের আসলে তিনি কতটা আইনের সঠিক বিচারের আশা করতে পারেন, বা আপনার পর্যবেক্ষণ কি আইনের মানুষ হিসেবে আপনি কিভাবে, এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে যে এই আইন, এই আদালত এই সরকারের সময়ে যদি থাকে তাহলে শেখ হাসিনা বা আপনাদের যাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে অনেকেরই, তারা সুবিচার কতটা আশা করতে পারেন, এই ব্যাখ্যাটা কি হবে? দেখুন, আমি দুইটা উদাহরণ দিয়ে বলি। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, তারপর মৃত্যুদণ্ডাদেশ এনে তাকে পড়ে শোনানো হয়েছিল যে আপনার মৃত্যুদণ্ড হয়ে গেছে। এরপর একটা কবর দেখানো হলো খোঁড়া নতুন, যে এইখানে আপনাকে ফাঁসির রায় কার্যকর করার পরে এইখানে আপনাকে সমাহিত করা হবে। তো আপনার কিছু চান কিনা? কারণ ফাঁসির রায় কার্য করার আগে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের শেষ ইচ্ছা জানতে চায়। তা বঙ্গবন্ধু নাকি বলছিলেন যে আমার একটা চাওয়া আছে। তা পাকিস্তানিরা ভাবলো নিশ্চয়ই এবার বলবে যে আমার মাফ করে দাও, আমি আর কোন আন্দোলন সংগ্রাম করব না। তোরা তাকাইছে, বঙ্গবন্ধু বললেন আমার একটা চাওয়া হচ্ছে, আমার ফাঁসির রায় কার্যকর হলে আমার লাশটা আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে পাঠাই দিও। তখন ওরা স্তম্ভিত হয়ে গেছে যে এই বেটার ফাঁসির রায় কার্যকর হবে, কবর দেখাচ্ছি, এখনো বলে আমার লাশ পাঠাই দাও। বঙ্গবন্ধুর ফাঁসির রায় ওরা কার্যকর করতে পারেনি, কিন্তু ফাঁসির আয়োজন যিনি করছিলেন জুলফিকার আলী ভুট্টো, তার ফাঁসির রায় কিন্তু পাকিস্তানে কার্যকর হয়েছে। দ্বিতীয় উদাহরণ, 1968 সালে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে
শেখ মুজিব এবং তার সহযোগী কর্নেল শওকত সহ অন্যদের বিরুদ্ধে, সার্জেন্ট জহুরুল হকদের বিরুদ্ধে মামলা হলো, যে মামলাটাকে পরিচিতি নাম পেলো আগরতলা ষড়যন্ত্র মামলা। সেই মামলায় 3 বিচারক বিশিষ্ট একটা প্যানেল হলো। একজন পাকিস্তানি, বাংলাদেশে 2 দালালও ছিলেন। কোর্ট বসানো হলো ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর, বাইরেও না। বঙ্গবন্ধু কিন্তু সিভিলিয়ান, তার কোর্ট বাইরে কোর্ট হতে পারতো, ক্যান্টনমেন্টের ভিতর কোর্ট বসালো। সেখানে দালালি করতে উকিল হিসাবে বাঙালিরা গেছিল, সাক্ষীও নেওয়া হলো কিছু। পরিস্থিতি এমন হয়ে গেল, ওই বিচারকরা রাতে অন্ধকারে পালাই গেছে, আর কোর্টে আগুন দিয়ে বাঙালিরা পোড়াই ফেলছে। ফলে আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে সাজা দেবে কি, বিচারকরাই জীবন নিয়ে পালাই গেছে। 1/11 সময় শেখ হাসিনাকে সাজা দেওয়ার জন্য কোর্ট সাজানো হয়েছিল, আমি তার লয়ারদের একজন ছিলাম। বিচারক সাজা তো দেওয়া দূরের কথা, কিছুই করতে পারেনি। তো তৌফিক মারুফ, সিনারিওটা এমন হয়ে যাবে যে এই যে ট্রাইব্যুনালের জাজমেন্ট, ওই ট্রাইব্যুনালের যারা বিচারক, তাদের বিচারও তো হতে পারে। আপনার মনে থাকবে মহান মুক্তিযুদ্ধের একটা বিখ্যাত গান ছিল, বিচারপতি তোমারে বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। বাংলাদেশ এখন ফুঁসে উঠছে, যারা এই যে বানোয়াট ট্রাইব্যুনাল তৈরি করছে, যে ট্রাইব্যুনালে বিচার হবে যুদ্ধ অপরাধীদের। যুদ্ধ কখন হয়েছে? 71 সালে। 71 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করছে বঙ্গবন্ধু কন্যা সরকার। আয়োজকদের বিচার করতেছে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে। ওই ট্রাইব্যুনালের সঙ্গে যারা জড়িত, বিচারক, সাক্ষী, অভিযোগকারী, ট্রাইব্যুনালের আইনজীবী, আমার বিশ্বাস একদিন তাদের বিচার হবে। কাজী ওই ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অথবা ট্রাইব্যুনালের অ্যাপিট অথরিটি কি বিচার দেবে কি না দেবে সেটা নিয়ে আমরা ভাবি না। পরিস্থিতি এমন হয়ে যাবে যে সব উড়িয়ে যাবে। আপনি দেখেন তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায়। আপনি নিশ্চয়ই জানেন, তারেক রহমান দেশে ফেরার পরে সে কি আপিল করছে? একদিনের জন্য কারাগারে গেছে। ধরেন যুদ্ধ অপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ড হয়েছিল, সে শেখ হাসিনাকে উচ্ছেদের পরে দেশে ফিরে আসছে, তার কি একদিনের জন্য কারাগারে যেতে হয়েছে? একদিনের জন্য না। এখন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মৃত্যুদণ্ড হয়েছিল 21 আগস্টের মামলায়। তিনি কি একদিনের জন্য আপিল করেছেন? তিনি কি কারাগারে গেছেন? একদিনের জন্য যান নাই। তারেক রহমানের স্ত্রীর দুর্নীতি দায়ে কারাদণ্ড হয়েছিল, তিনি কি একদিনের জন্য কারাগারে গেছেন? যান নাই। সেই মামলার রায় তো খালাস হয়ে গেছে। যুদ্ধাপরাধী আজাহার তো সংসদেই চলে গেলেন। না, আজাহার তো ধরেন আপিল করছে, কিন্তু আমি যাদের কথা বললাম এদের তো আপিলও করে নাই। তারেক রহমান আপিল করে নাই, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাল আপিল করে নাই, তো তারা তো এমনি খালাস হয়ে গেল। আজাহার তো ধরেন একটা আপিল প্রক্রিয়ায়, আপিলে কিন্তু সে খালাস হয় নাই, আপিল বাতিল হয়েছিল, আপিল নামঞ্জুর হয়েছিল, তারপর রিভিউতে তিনি মুক্তি পেয়েছেন। সিনারিও চেঞ্জ হয়ে গেলে এই যে ট্রাইব্যুনালের জাজমেন্ট, শেখ হাসিনার বিরুদ্ধে, অন্যান্যদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে মামলা, এগুলো বাতাস উড়িয়ে যাবে। কারণ এই মামলাগুলো সব মিথ্যা। যে বিচারক বিচার করতেছে, ওই ট্রাইব্যুনাল করা হয়েছে মিথ্যা ভাবে, মানে বেআইনি ভাবে। ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে বেআইনি ভাবে, সাক্ষীগুলো নেওয়া হয়েছে বেআইনি ভাবে, টোটাল প্রক্রিয়াটা বেআইনি। আইনে একটা কথা আছে, যার শুরুটা বেআইনি, তার ধারাবাহিকতায় যা কিছু হবে সবকিছু বেআইনি। ধরেন একজন সাব রেজিস্ট্রার নিয়োগ করলেন আপনি বেআইনি ভাবে, তার যোগ্যতাই ছিল না, ওই সাব রেজিস্ট্রার যত দলিল রেজিস্ট্রি করবে ওগুলো বেআইনি হয়ে যাবে। কাজী শেখ হাসিনা কোনোভাবে আতঙ্কিত না, তিনি কোনো কিছু নিয়ে শঙ্কিত না। আমি তো তার সঙ্গে দেখা করে আসছি, ড্যাম কেয়ার, সেগুলো কোনো পাত্তাই দেন না, বলে সব মিথ্যাচার। এবং দেশের মানুষ জানে যে শেখ হাসিনা কি মানুষ খুন করছে, এগুলো যে মিথ্যাচার, এগুলো যে টিকবে না, এরকম পরিস্থিতি শেখ হাসিনা জীবনে অনেকবার মোকাবেলা করছেন। অলিখিত ভাবে তো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে না 2004 21 আগস্ট, বিভিন্ন সময়। কাজে শেখ হাসিনা পরাভব মানেন না, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত। যিনি ফাঁসির রায় শোনার পরও সারেন্ডার করেননি। কাজে এই শেখ হাসিনা বা তার সহযোগী যারা আছে, আমরা যারা আছি, আমরা একদম শঙ্কিত না। আমরা দেশে ফিরবো, তারপর মোকাবেলা করা হবে। যে বানোয়াট ক্যাঙ্গারু কোর্টের রায়, এটা থাকবে কি থাকবে না, সে ডিসিশন বাংলাদেশের কোটি কোটি মানুষ দেবে। ওই আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকদের মতো
পালিয়ে গিয়েও আত্মরক্ষা করতে পারবে না। যারা এই ভুয়া জাজমেন্ট দিচ্ছে, ভুয়া বিচার করছে, বিচার প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, এর কারুই ক্ষমা হবে না। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কিন্তু আমরা করতে করতে 36 বছর পরে হয়েছে। তাদের দাম্ভিকতা চূর্ণ করে তাদের বিচার হয়েছে, লাশ কবরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। কাজে টুডে অর টুমরো এটা সুনার হতে কর্মকর্তা যখন রয়ের সাথে বাংলাদেশ ভিজিট করে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশে যে এনজিও গুলো আছে এগুলোর উপর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েরও কিন্তু এক ধরনের কর্তৃত্ব আছে, যোগাযোগ আছে। তারা এদের সাথে একটা সহযোগিতামূলক ব্যবস্থা রাখে যে সেইটা কিন্তু এখানে বোঝা যায়। এইখান থেকে অনেকে যে জিনিসটা আমরা কিছু কিছু জায়গায় শুনি যে বাংলাদেশের জঙ্গি উত্থানকালে ভারত সরকার এক ধরনের নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, কিংবা জঙ্গিদের তথ্য বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণে সরবরাহ করেনি। এই জিনিসগুলো কিন্তু আমরা শুনি। সেটা কিন্তু এখন কিছুটা পেছনের দিকে তাকিয়ে আমার কাছে সত্য মনে হয় এই জন্য যে না হলে IRI যেটা আমেরিকান এনজিও, যারা বা বলা যায় যে বাংলাদেশের এনজিও গুলোকে যারা পালে বা টাকা পয়সা দেয়, সেই ধরনের মানুষ কেন রয়ের প্রধানের সাথে বাংলাদেশ সফর করবে? যা হোক, রয়ের প্রধান পরাগ জৈনের খবর প্রকাশ্যে আসার পেছনে মূলত আসলে আমি যেটা বুঝি যে তারেক রহমান সরকার যে DGFI চিফের ভারত সফর প্রকাশ করে দিয়েছিল, তার একটা আপনার প্রতিক্রিয়া হিসাবে দেখতে পারেন। আর একটা জিনিস যেটা লক্ষ্য করার দরকার, যেগুলো আসলে আমাদের যারা বিশ্লেষণ করে তারা জিনিসগুলোকে গুজবটাই বেশি বিশ্লেষণ করে, কিন্তু সত্য জিনিসগুলা মানে খোঁজারও চেষ্টা করে না। তারা আসলে সেটুকু বোঝার মতো সক্ষমতাও কি সবার কি আছে? এখানে যে জিনিসটা দেখবেন যে আমরা আরেকটা জিনিস বুঝি, তার আগে এই জিনিসটা একটু লক্ষ্য করুন যে দীনেশ ত্রিবেদী সাহেব কিন্তু একটা বৈঠক করেই কিন্তু তিনি যদি বাংলাদেশে কারোর সাথে বৈঠক করেন তারপর তিনি দিল্লি যান বা ভারত যান। এইটাকে শাটল ডিপ্লোমেসি বলে। ভারতে নিযুক্ত হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার ঠিক শাটল ডিপ্লোমেসি করছেন, যেটা নিশ্চিতভাবে তারেক রহমান সরকারের উপর একটা আপনার স্নায়ুর চাপ আর কি, যে উনি একটা বৈঠক করেই সশরীরে ভারতে গিয়ে তার কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আর দীনেশ ত্রিবেদী যখন দিল্লিতে যান তিনি তো নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেই কথা বলেন। তো এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গতকালকের যে বৈঠক হলো তারপরেও তিনি গেলেন। আর রয়ের চিফ নিয়ে যে জিনিসটা আমি বুঝতে পারলাম, সেটা একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ভারত সরকারের মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি বা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষ বা জুলাই জঙ্গি উত্থানের পক্ষ বিপক্ষ, এটা নিয়ে ঠিক এই মোদি অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে দুটো পক্ষ থাকার সুযোগ আছে। একটা পক্ষ জঙ্গি উত্থানের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল, আরেকটা পক্ষ সম্ভবত জঙ্গি উত্থানের প্রতি নিরপেক্ষ ছিল। সহানুভূতিশীল অংশটা সম্ভবত যারা তারেক রহমানকে অত্যন্ত কদর করেছে, এর আগে আমরা দেখেছি কারা কদর করেছে। তারেক রহমান সাহেবকে অনেক ধরনের চিঠিপত্র লিখেছে, যে চিঠিপত্র বাস্তবতা ছিল না, আসলে মানে এমন অবাস্তব, ইনগ্রেশিয়েটিং বা প্রশংসা সূচক, যে প্রশংসার কোনো ভিত্তি নাই, সেই প্রশংসা উল্লেখ করা। এগুলো থেকে বোঝা যায় যে একটা পক্ষ তারেক রহমানকে ভেবেছিল যে এই ধরনের সুনাম দিয়ে বা কি বলে সহযোগিতার হাত বাড়িয়ে তারেক রহমান 2001 থেকে 6 সালে ভারত সরকারের জন্য যে ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি করেছিল, সেটা হয়তো তারেক রহমানকে এই ধরনের
খাতির যত্ন করলে, সম্মান করলে তারেক রহমান করবেন না। যাই হোক, তারেক রহমান সেটা হয়তো করার সাহস পাবে না, সেটা আসলে বাংলাদেশের কোনো সরকারই করে না। তারেক রহমানের 2001 থেকে 2006 সরকারটা অত্যন্ত রেকলেস হয়ে গিয়েছিল, যেটার নেতৃত্ব আসলে তারেক রহমান দিচ্ছিলেন। মূলত সেই সরকারে মৌলবাদী জামাতের প্রভাব ছিল। রেকলেস মানে তো বুঝছেন, হঠকারী, বেশি রিস্ক নিয়ে তারা আসলে ওই অস্ত্র চোরাচালানে জড়িত হয়ে গিয়েছিল। উলফাকে অস্ত্র চোরাচালান করিয়ে দেয়া, যেটা আপনারা জানেন 10 ট্রাক অস্ত্র চোরাচালান হিসাবে পুরো পৃথিবীতে খ্যাতি লাভ করেছে। সেইটা এখন করবে তা না, কিন্তু তারেক রহমান সাহেবকে যারা এত খাতির করলো, ভারত কর্তৃপক্ষের যেই অংশটা, সেই অংশটাকে তারেক রহমান কিন্তু বারবার কোল্ড শোল্ডার, তিনি কিন্তু খুবই কঠোরতা দেখাচ্ছেন। ফলে ভারতীয় কর্তৃপক্ষগুলো যারা দুই ভাগে বিভক্ত ছিল বলে আপাতভাবে আমাদের কাছে মনে হয় 2024-এর জঙ্গি উত্থানে, তাদের মধ্যে একটা অভ্যন্তরীণ ডাইনামিক্স চেঞ্জ বা তাদের প্রভাব কারো বাড়বে। বিশেষ করে যে অংশটা বেশি উৎফুল্ল ছিল, তাদের প্রভাব ভারতীয় সরকার, জনগণ এবং মিডিয়ার চোখে কমার কথা। কারণ আমরা ঐতিহাসিকভাবে জানি বাংলাদেশ হলো দুটা বাংলাদেশ। একটা হলো জঙ্গিবাদী বাংলাদেশ, যেটা 1971 সালে পরাজিত শক্তি। এই জঙ্গিবাদী বাংলাদেশ কিন্তু চায় যে ভারত ধ্বংস হয়ে যাক, ভারতকে ভাগ করে ফেলুক তারা, ভারতে গিয়ে গাজওয়াতুল হিন্দ করুক এরা। এই অংশটার সাথেই কিন্তু আমরা দেখেছি যে 2025-26 সালে তারেক রহমানকে অনেক খাতির করার মাধ্যমে ভারত সরকারের একটা অংশ জঙ্গিবাদী অংশটাকে এক ধরনের প্রমোট করেছে। আমার মাথায় ঢোকে না কিভাবে সেটা ভারতের স্বার্থ রক্ষা করে, কিন্তু আমরা বারবার দেখিয়েছি বিভিন্নভাবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, যে বাংলাদেশের সাথে ভারতের উন্নয়নমূলক, সম্প্রীতিমূলক সম্পর্ক হতে পারে একমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং ভারত কর্তৃপক্ষ। ভারতে তো আর কোনো সেই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বিপক্ষে শক্তি নাই। কিন্তু ভারতীয় সরকারগুলো, বিশেষ করে বিজেপির সময় এই ভুলটা তারা বারবার করে। বিজেপির সময় তারা 1999, 2000, 2001 সালে করেছিল, যার কারণে তারেক রহমান এবং বিএনপিকে ভারতীয় জনতা পার্টি তখন অনেক ধরনের সহযোগিতা করেছিল। তখন অবশ্য ভারত রাষ্ট্র হিসাবেও চেয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসুক। এর কারণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন 96-এ ক্ষমতা আসেন, তিনি ভারতে গ্যাস রপ্তানির ক্ষেত্রে আমেরিকানদের চাপ উপেক্ষা করছিলেন। কেন? শেখ হাসিনা বলেছিলেন যে গ্যাস আমি রপ্তানি করতে পারি, প্রথমে আমাকে নিশ্চিত হতে হবে যে আমার দেশের জন্য কমপক্ষে 50 বছরের গ্যাস মজুদ আছে। দেখেন, শেখ হাসিনার মানে দেশপ্রেমটা এখানে খেয়াল করার বিষয়। কিন্তু বিএনপি সব শর্ত মেনে নিয়েছিল। এই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছিলেন যে এই কথাগুলো হয়েছিল ঠিক বিল ক্লিন্টনের সামনে। বিল ক্লিন্টন যখন বাংলাদেশে এসেছিলেন, সেইখানে কিন্তু খালেদা জিয়াও, সেখানে যে ব্যানকোয়েট হয়েছিল, সেই মানে অফিসিয়াল ভোজ, সেখানে খালেদা জিয়াও ছিলেন, শেখ হাসিনা ছিলেন, বিল ক্লিন্টন ছিলেন। সেখানেই অ্যাকচুয়ালি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে শেখ হাসিনা সরকারকে 2001 সালে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ ছিল ভারতে গ্যাস রপ্তানিতে খালেদা জিয়া ইনস্ট্যান্টলি রাজি হয়ে গিয়েছিলেন, আর শেখ হাসিনার শর্ত ছিল যে তিনি রাজি আছেন, বাট তাকে নিশ্চিত হতে হবে যে তার দেশের জন্য 50 বছরের গ্যাস মজুদ আছে। ফলে সেই সময় শেখ হাসিনা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের বিরাগ ভাজন হয়েছিলেন। আর পরবর্তীতে দেখা গেছে যে তারেক রহমানের সরকার আসার পরে, যেখানে শেখ হাসিনা দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তারেক রহমান ভারতের জন্য সিকিউরিটি সমস্যা তৈরি করতেছেন। তো এই এক্সপিরিয়েন্সটা বিজেপির কর্তৃপক্ষ বা বিজেপি সরকার 2024-এ কাজে লাগিয়েছে বলে আমাদের মনে হয় না। এখন এর জন্য হয়তো শেখ হাসিনা বেশি দর কষাকষি করেন ভারতীয় সরকারগুলোর সাথে। আমরা তো দেখেছি যে শেখ হাসিনা অলমোস্ট ভারতকে, জঙ্গিরা যেভাবে বলে, যা হইলে একটা রাষ্ট্র কলোনি হয়ে যায়,
শেখ হাসিনা ঠিক ভারতকে বাংলাদেশের কলোনি করে ফেলেছিলেন, যেভাবে তিনি তা ভারতের উপর দিয়ে বাংলাদেশের মালপত্র তৃতীয় দেশে পরিবহন হতো, যেটা বন্ধ হওয়ার পরে আপনাদের মনে আছে কিনা ইউনূসের বাণিজ্য উপদেষ্টা বশির বলেছিল যে 2.5 কোটি টাকার ক্ষতি হচ্ছে প্রতি বছর। সেই ক্ষতি কিন্তু বাংলাদেশ এখনো বহন করে বেড়াচ্ছে, এবং বাংলাদেশের এই শেখ হাসিনা যেই সুবিধা আদায় করেছিলেন সেটা বন্ধ হওয়ার পরে কিন্তু বাংলাদেশে গার্মেন্টস কলকারখানা বন্ধ হওয়া শুরু করেছে। আর তারেক রহমান তো উঠতে বসতে তার মন্ত্রী, উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, একজন বর্ষিয়ান হাই কমিশনার তাকে অপমান করছে, তাকে বসতেও দেয়া হচ্ছে না ঠিক মতো, এগুলা তো আপনারা সব দেখেছেন। তারপরে তারেক রহমান ভারতে যাবে কি যাবে না, ভারতের দুই একটা প্রতিক্রিয়া দেখায়, যেমন তারেক রহমান সাহেবকে যে বিমস্টেক সামিটে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, সেখানে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী কথাটা উল্লেখ করে নাই। এটা কিন্তু একটা ডেলিবারেট মিস্টেক বলতে পারেন, এটা কোনোভাবেই বলা যাবে না যে এটা ভুল হয়েছে। অর্থাৎ ভারত কিন্তু নিজেরাও একটু দেখায়, যেটা আবার তারেক রহমান সরকার আগে প্রকাশ করছিল না, বিভিন্নভাবে ধামাচাপা দিতে দিতে গত দিন খলিল সাহেব প্রকাশ করে দিয়েছেন। যেটা এখন দেখা যাচ্ছে যে ভারতীয় কর্তৃপক্ষগুলো, আমি বলছি সরকারের অভ্যন্তরীণ যে দুইটা ভাগ স্পষ্ট আমরা বুঝতে পারি, এই দুইটা ভাগের মধ্যে আপাতত যেই ভাগটা তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বসিত ছিল, তাদের ভবিষ্যৎবাণী, তাদের কৌশল, তাদের আশা প্রতিটাই যে তারেক রহমান সাহেব ভঙ্গ করেছেন এইটা প্রমাণ পেয়েছে। ফলে ভারত কর্তৃপক্ষের যেই অংশটা এই ধরনের ডিসিশনের সাথে জড়িত, তাদের ভাবমূর্তি এখনো ক্ষুণ্ণ না হলেও অদূর ভবিষ্যতে যে ক্ষুণ্ণ হবে, অর্থাৎ ভারতীয়দের চোখে, ভারতের মিডিয়ার চোখে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে, এইটা মোটামুটি আমরা ধারণা করতে পারি। এর প্রেক্ষাপটে আসলে আমাদের রয়্যাল চিফের ভিজিটটাও দেখতে হবে। সাধারণত যে কোনো সিকিউরিটি গোয়েন্দা কর্মকর্তারা যখন ভিজিট করেন, সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা এগুলো নিয়ে তারা পর্যবেক্ষণ করে। অনেকে আবার বলছেন যে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে রয়ের প্রধান বাংলাদেশে আলোচনা করছে। সেটা যা হোক, সেটা জল্পনা কল্পনার মধ্যেই থাকা উচিত, কারণ কি আলোচনা হয়েছে সেটা তো কোনো পক্ষ প্রকাশ করে নাই। যে জিনিসটা এখানে খেয়াল করতে হবে আসলে, যেটা মোর ইম্পর্টেন্ট শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে, সেটা হলো শেখ হাসিনা ডিসেম্বরে যে বাংলাদেশে আসবেন, উনি আসবেন কিন্তু ভারত থেকে, এবং তিনি এখন ভারত রাষ্ট্রে আছেন একজন প্রধানমন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রীয় অতিথি হিসাবে। ভারত যখন শেখ হাসিনা যখন ভারত থেকে বাংলাদেশে আসবেন, অটোমেটিক্যালি ভারত সরকারের এটা দায়িত্ব হয়ে যায় যে শেখ হাসিনার নিরাপত্তা বাংলাদেশে নিশ্চিত হচ্ছে কিনা সেই ব্যাপারে তাদের সক্ষমতার মধ্যে বা তাদের ক্ষমতার মধ্যে সর্বোচ্চ করা। যেমন ধরুন, আমি এখন কানাডাতে একজন রিফিউজি, আমাকে যদি তারেক রহমান বলল যে এই লোক আমাদের, তারেক রহমান কেন বলবে জানি না, ইউনূস বলতে পারতো, কারণ আমি ইউনূসকে যেইভাবে সারা পৃথিবীর সামনে এবং বিশেষ করে বাংলাদেশের জনগণের সামনে পাবলিকলি হিউমিলিয়েট করেছি এবং সেইটা ডিজার্ভ করে, এইটা কিন্তু খুব কম দেখবেন যে বক্তৃতা বিবৃতিতে করেছে। আর আসলে আমি দেখি নাই কাউকে করতে। এবং ইউনূসের হয়ে তখন জসিম তো এখন আবার ইউনূসের সময় তো পররাষ্ট্র সচিব ছিল, সে এখন কানাডাতে আবার হাই কমিশনার হয়ে এসছে। দেখা যাক ভবিষ্যতে জসিমের কি অবস্থা দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে ততদিন যদি জসিমের চাকরি থাকে আর কি, জসিমের বোধহয় চাকরি খুব একটা বেশি দিন নাই। জসিম, তৌহিদ হোসেন অবশ্য এই ধরনের কি বলবো, যে আমি বিশ্বাস করি না যে তৌহিদ হোসেন অকারণে মানুষের পেছনে লাগে, কিন্তু এই জসিমটা লেগেছিল নিজের চাকরি বাঁচানোর জন্য। জসিম যদিও পররাষ্ট্র সচিব থাকতে পারে নাই, তখনও তারা কানাডিয়ান গভর্নমেন্টকে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে এবং কানাডিয়ান গভর্নমেন্টকে দিয়ে আমার পাসপোর্ট তারা ক্যান্সেল করিয়েছে।
তারপরে ধরেন যে আমার নামে এরা প্রতিষ্ঠিত করতে পারলো যে, বা ধরেন একটা বড় কিছু করলো যে আমাকে কানাডিয়ান সরকার পাঠিয়ে দিচ্ছে ইউনূস বা তারেক রহমানের হাতে। কানাডিয়ান সরকার কিন্তু এটা নিশ্চিত করবে যে আমার উপর অন্যায়মূলক কোনো ধরনের বা আমার নিরাপত্তা বিঘ্নিত হবে না, এই ধরনের একটা জিনিস তাদের বুঝতে পারতে হবে। এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রগুলা যারা কাউকে আশ্রয় দেয় তাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়, এটা একটা সভ্যতার অংশ। এই জিনিসটাই কাজ করবে কিন্তু শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে ভারত যেভাবে দেখবে একই জিনিস, সেই জিনিসটা আপনাদের বোঝা অত্যন্ত জরুরি। তার চেয়ে রয়ের গোয়েন্দা প্রধানরা এখানে এসে কি আলোচনা করলো না করলো সে বিষয়ে জল্পনা কল্পনা করার চেয়েও সত্য জিনিসগুলো আপনারা খেয়াল করলে আপনারা মনোবল অনেক বেশি পাবেন। প্রথম কথা হলো, শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাংলাদেশে অন্তত 70% মানুষ এখন তার পাশে আছে। এর মধ্যে কমপক্ষে 2 থেকে 4 কোটি, আমি সংখ্যাটা বলতে পারছি না, আপনারা আরো ভালো বলতে পারবেন, এরা রাস্তায় নামবে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তার সাথে থাকবে আন্তর্জাতিক চাপ, তার সাথে থাকবে ভারত সরকারের নৈতিক দায়িত্ব, যেহেতু তিনি ভারত থেকে বাংলাদেশে আসবেন। ফলে শেখ হাসিনাকে এই যে ধরে আপনার বলছে যে ফাঁসি দিয়ে দিবে, এখন আবার জাহেদ রাতে উল্টা কথা বলছে যে তার নিরাপত্তার অভাব হবে না। এগুলোই দেখবেন সবকিছু মিলে কিন্তু শেখ হাসিনা যে বাংলাদেশে আসবেন, এটা নিয়ে আমরা সবাই যেটা বলছি এক বাক্যে সেটা সত্য কথা, যে আসলে তারেক রহমানের সরকার উল্টো বিপদে পড়ে গেছে এখন শেখ হাসিনার এই চ্যালেঞ্জ দেওয়ার ফলে। এই ফাঁকে আমি আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, সেটা হলো দেখবেন সম্প্রতি অনেক অডিও ফাঁস হচ্ছে। আমরা আমাদের তখন যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন প্রফেসর আরাফাত, তার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের, আজকে একটা দেখলাম ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এইভাবে নানান ধরনের আপনার অডিও ফাঁস করছে। অডিওগুলা সত্য কি মিথ্যা সেটা পরের বিষয়, কিন্তু কিছু কিছু তো ফাঁস হয়েছে। এইটা বুঝতে হবে যে এই অডিওগুলা কারা কিভাবে, বেশিরভাগ কিন্তু এই ধরনের অডিও কিন্তু 2024-ও ফাঁস করা হয়েছিল যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটেনি। এর মানে হলো যে জিনিসটা শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার গুরুত্ব দেয় না তার একটা ব্যাপার, কিন্তু সেটা কি তারা লোক নিয়োগে কখনো তারা সেই উদারতা দেখায় যে কোন পার্টির লোক কি লোক সেটা তারা খেয়াল করে না, যার কারণে ওয়াকারের মতো জঙ্গি সেনাবাহিনী প্রধান হয়ে গেছে। নানান ভাবে কিন্তু সেনাবাহিনীতে অনেক সরকার বিরোধী কিংবা দেশদ্রোহীরা ঢুকে পড়েছিল, যার কারণে এমনকি শেখ হাসিনার সময়ও অনেক ধরনের অডিও, সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অডিও তারা ফাঁস করে দিত। এগুলো শেখ হাসিনার সরকার দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করেছে, এমন প্রমাণ আমরা পাই না। আর এখন এসব অডিও বাজানো হচ্ছে, এখানে আমি যতগুলো শুনেছি সবগুলোতে আমি শেখ হাসিনার রাষ্ট্রনায়ক উচিত যে তার যে বীরত্ব সেটাকেই উচ্চ করে দেখি, এবং তার যেসব নিকট লোকজন ছিলেন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আরাফাত, সবারই কিন্তু এই জঙ্গি উত্থান আটকানোতে একটা আন্তরিকতা দেখতে পাই। আপনাদের প্রতি আমার অনুরোধ, যেখানে যেখানে এই অডিওগুলো বাজানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যদি ইউটিউবে পান, ফেসবুকে পান, যেখানেই পাবেন, এই অডিওর নিচে গিয়ে আপনারা কিন্তু কঠোর কমেন্ট করবেন। আমরা দেখেছি এই ইউনূস যদি এখন কোনো পোস্ট করে, ডাস্টবিন কোনো পোস্ট যদি করে, কিংবা জঙ্গিরা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়, সেখানে কিন্তু শেখ হাসিনার সৈনিকরা গিয়ে, কিংবা গোলাম আমেরিকা থেকে যদি কোনো পোস্ট দেয়, সেখানে শেখ হাসিনার সৈনিকরা কিন্তু দেখিয়ে দেয় যে এইসব পোস্ট দিয়ে বাংলাদেশে ওরা ভবিষ্যতে আর ফিরতে পারবে না। সেখানে যা যা রিয়াকশন দেওয়ার, ফেসবুকে হলে ক্রোধের চিহ্ন দেয়া, হাহা চিহ্ন দেয়া, বা কমেন্ট সেকশন খোলা থাকলে সেখানে গিয়ে ওদেরকে কঠোর ভাষায় জবাব দিয়ে দেয়া, সেই কাজগুলো আপনারা করেন। একই কাজ করবেন আপনারা যতগুলো অডিও ফাঁস হচ্ছে, এই অডিও যারা ফাঁস করতেছে, যেখানে ইউটিউব পান, ফেসবুক পান, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু একই ধরনের প্রতিদান দিবেন। কারণ হলো যে আমি আজকে কয়েকটা জায়গায় দেখলাম যে শুধু জঙ্গিরাই নিচে কমেন্ট করছে, শেখ হাসিনার সৈনিকরা কেন এগুলা খেয়াল করছে না। আপনারা ওই সব জায়গায় গিয়ে অত্যন্ত কঠোর ভাষায় কমেন্ট দিবেন। আমি একটু দুর্বল আছি কয়েকদিন ধরে, আজকের
লাইভটা এখানে শেষ করছি। তবে আমার ধারণা পরাগ জৈনের বাংলাদেশ সফর, দীনেশ ত্রিবেদীর শাটল ডিপ্লোমেসি, তারপরে তারেক রহমান সরকারের সাথে ভারতের সম্পর্কের যে ক্রমবর্ধমান জটিলতা, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের যে অডিও ফাঁস করছে, এই কয়েকটা বিষয় আমার মতামত আপনাদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি। বন্ধুরা, সব সময় সাথে থাকবেন। রাত 9টায় আমি এই লাইভটা প্রতিদিন করব। সেখানে আমাদের উদ্দেশ্য হলো যে প্রতিটা ঘটনার সঠিক বিশ্লেষণটা আপনাদের কাছে পৌঁছানো, গুজববিহীন বিশ্লেষণ, এবং আমি যদি কোনো ভবিষ্যৎবাণী করি সেটা যুক্তি নির্ভর করব, এটা আপনাদের নিশ্চিত হতে হবে। আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, কারণ গুজব নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলকে আমি স্বল্প মেয়াদে তুলতে চাই না, দীর্ঘমেয়াদে আপনাদের সাথে থাকতে চাই। এবং আমাদের চূড়ান্ত উদ্দেশ্য কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করা। কারণ হলো এছাড়া বাংলাদেশের বাঁচার, বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, সামাজিক ভবিষ্যৎ কিংবা কূটনীতির ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু আর কোনো ভবিষ্যৎ নেই। একমাত্র আশার আলো, একমাত্র নির্ভরতা হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেখি দু একটা কমেন্ট পড়ি এখন। একজন বলেছেন, সত্য সঠিক বিশ্লেষণের জন্য ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। আমি নিজে এটাই করব, যাতে যারা আমার এই অনুষ্ঠানগুলো শুনেন তারা অন্তত সঠিকভাবে চিন্তাটা করতে পারেন। আমাদের পতনের একটা কারণ ছিল যে আমরা সঠিকভাবে চিন্তা শিখিনি, যার কারণে ফরহাদ মজহার, সলিমুল্লাহর মতো আধা উন্মাদ আধা জঙ্গিগুলো বাংলাদেশকে, আপনার তরুণ সমাজকে বিভ্রান্ত করে ৭১-এর পরাজিত শক্তির সাথে মিলে বাংলাদেশকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছিল। একে নিয়ে এখন কথা বলবো না, কারণ অনেক বলেছি, ভবিষ্যতে বলবো। আপনারা এর ফেসবুক পোস্টগুলো ফলো করলেও আপনারা শুধু কত ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে সেটা খেয়াল করবেন। প্রধান বাংলাদেশ থেকে সক্রিয় সহায়তা না পেলে সীমান্তের জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি উচ্ছেদে নতুন পরিকল্পনা নিতে পারে বলে কি আপনি কি মনে করছেন? অবশ্যই নিবে, কারণ হলো ভারত কিন্তু তার সিকিউরিটির ব্যাপারে অত্যন্ত তারা সংবেদনশীল, এবং সেই সিকিউরিটি কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে অনেক ধরনের নিরাপত্তা তাদের বিঘ্নিত হচ্ছে, থ্রেট যেটাকে বলে সেটা তৈরি হয়েছে। ফলে এইটা নিয়ে আসলে ভবিষ্যতে ভারত কি করবে, আমি চাই না ভারত এমন কিছু বাংলাদেশের মাটিতে করুক। আমি চাই যে ভারত এই সমস্যাটার একটা চিরস্থায়ী সমাধানের দিকে যাক। সেইটা হলো এই যে আমাদের যে একটা কমন শত্রু বাংলাদেশের এবং ভারতের, অর্থাৎ বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলা, এটা তো বাংলাদেশ রাষ্ট্রেরও শত্রু, যদিও এরা বাংলাদেশি, এরা বাংলাদেশ রাষ্ট্রের শত্রু, এরা ভারত রাষ্ট্রের শত্রু। এই শত্রুকে মোকাবেলার করার ক্ষেত্রে আমরা ভারতের সহযোগিতা চাই, কিন্তু ভারত যদি সেটা না বুঝে তাদের সাথে সহযোগিতা করে, সেটা তো ভারতের জন্য ক্ষতিকর, যেটা আমরা 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে ক্রমাগতভাবে দেখে যাচ্ছি। একজন লিখেছেন, ভারত শেখ হাসিনার শেষ সময়গুলোতে অসহযোগিতা করেছে, যার প্রধান উদ্দেশ্য শেখ হাসিনার সরকারকে চাপে রাখা, কিন্তু অন্ধকারের দানব যখন সামনে চলে আসে তখন ভারত কিংবা আমেরিকা উভয় সত্যিকার সংকটটি বুঝতে শুরু করে। ধন্যবাদ আপনাকে, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, ভালো বলেছেন। জি, আমি সবসময় চেষ্টা করি অন্তত সঠিক কথাগুলো বলার জন্য। আপনাদের ধন্যবাদ। ওয়াহিদ রহমান লিখেছেন, উই আর প্রাউড অফ ইউ ভাই, প্লিজ গো হেড উইথ মানে প্রো PM শেখ হাসিনা, বস্তুনিষ্ঠ তথ্যবহুল আলোচনা। ধন্যবাদ আপনাদের। অনেকে কমেন্ট করেছেন অনেক বেশি, অন্তত আরেকটু বেশি যদি প্রতিদিন আমার এই, এখন মাত্র খুব বেশি দেখছি না, যা দেখছি আমি অন্তত 2000 শ্রোতা চাই আমার এই লাইভ অনুষ্ঠানে, যাতে উৎসাহিত হই। ফলে আপনারা সহযোগিতা করবেন, লাইভগুলো ব্যবস্থা আছে শুনবেন, এবং আপনারা এগুলো শেয়ার করবেন। সঠিক তথ্যটা বিশেষ